এরপরে পড়ব তাহলে জলের পরিবহন হলো। এরপরে আমরা পড়ব খনিজ পদার্থের পরিবহন। উদ্ভিদ মাটিতে যে জল থাকে কৈশিক জল যেমন শোষণ করে, একই রকম ভাবে জলে দ্রবীভূত খনিজ লবণও কিন্তু শোষণ করে। আমরা এই খনিজ পদার্থের পরিবহনকে দুটো ভাগে ভাগ করব। এক ধরনের পরিবহনকে আমরা বলবো নিষ্ক্রিয় পরিবহন। কাকে বলে? একই জিনিস, জলে দ্রবীভূত খনিজ লবণ ঘনত্বের নতিমাত্রার সপক্ষে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে বাহক অণু এবং এটিপি শক্তি ছাড়া যখন পরিবাহিত হবে তখন আমরা তাকে বলবো কি? নিষ্ক্রিয় পরিবহন। তাহলে যে প্রক্রিয়া উদ্ভিদ মৃত্তিকার জলে দ্রবীভূত খনিজ লবণ ঘনত্বের নতিমাত্রার সপক্ষে, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে বাহক অণু এবং শ্বসন শক্তি ব্যয় ছাড়া, শ্বসন শক্তি মানে হচ্ছে এটিপি, প্রবেশ করে তাকে নিষ্ক্রিয় পরিবহন বলে। আমরা আগে যেমন পড়ে এসেছিলাম নিষ্ক্রিয়, মূল বিষয় হচ্ছে তিনটে। এক নম্বর হচ্ছে ঘনত্বের নতিমাত্রার সপক্ষে হবে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে হবে। দু নম্বর হবে বাহক অণু লাগবে না। তিন নম্বর হবে শ্বসন শক্তি লাগবে না। এটাকে আমরা বলবো কি? না নিষ্ক্রিয় পরিবহন। দু নম্বর হচ্ছে সক্রিয় পরিবহন। উল্টোটা, যে প্রক্রিয়ায় উদ্ভিদ মৃত্তিকায় দ্রবীভূত খনিজ লবণ ঘনত্বের নতিমাত্রার বিপক্ষে, অর্থাৎ কি হবে? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে বাহক অণু এবং শ্বসন শক্তি এটিপি ব্যবহার করে প্রবেশ করে
তাকে সক্রিয় পরিবহন বলে। আমাকে যদি বলে যে নিষ্ক্রিয় পরিবহন এবং সক্রিয় পরিবহনের মূল পার্থক্য কোথায়, তাহলে আমরা বলবো, এক নম্বরে বলবো যে নিষ্ক্রিয় পরিবহন ঘনত্বের অতিমাত্রার সপক্ষে হয়, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে হয়। অভিশ্রবণ ঘনত্বের অতিমাত্রার বিপক্ষে হয়, অর্থাৎ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে হয়। নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে বাহক অণুর প্রয়োজন হয় না, সক্রিয় পরিবহনের ক্ষেত্রে বাহক অণুর প্রয়োজন হয়। নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে এটিপি নামক বিপাকীয় শক্তি বা শ্বসন শক্তি ব্যয়িত হয় না, আর সক্রিয় পরিবহনের ক্ষেত্রে শ্বসন শক্তি, বিপাকীয় শক্তি, এটিপি ব্যবহৃত হয়। আমরা এরপরে যেটা পড়ব সেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। আমরা এক্ষুনি দেখে এসেছি জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ মূলরোমের মাধ্যমে মাটি থেকে জাইলেম বাহিকায় এসছে। এবার জাইলেম বাহিকা থেকে কি হবে, পাতায় যাবে, উপরের দিকে যাচ্ছে, ঊর্ধ্বমুখী পরিবহন। আমরা জানি জাইলেম জলের ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করলো। পাতায় জল গেল, আগের চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি কি হবে, সালোক সংশ্লেষ, খাদ্য তৈরি হবে। সেই খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের সারা দেহে কি হবে, ছড়িয়ে পড়বে। অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী সংবহন বলে জাইলেমের মাধ্যমে যেটা হয়, আর পাতায় তৈরি খাদ্য যেটা ফ্লোয়েমের মাধ্যমে হয়। ফ্লোয়েমের মাধ্যমে যদিও সর্বমুখী সংবহন ঘটে, তবু আমরা সেটাকে নিম্নমুখী সংবহন বলে চালাই। যাই হোক, আমরা এখন পড়ব উদ্ভিদদের জলের পরিবহন, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে জল এবং খাদ্য কি করে পরিবাহিত হয়। জল উদ্ভিদে পরিবাহিত হবে। উদ্ভিদ জল শোষণ করেছে, এখনো কিন্তু পরিবহন করেনি। আর জল পরিবহনের ফলে পাতায় তারপরে কি হবে, খাদ্য তৈরি হবে। সেই খাদ্য এরপরে ফ্লোয়েম কলার মাধ্যমে সারা দেহে কি হবে না, ছড়িয়ে পড়বে। আমরা একটাকে কি বলবো না, ঊর্ধ্বমুখী সংবহন পড়ব। ঊর্ধ্বমুখী সংবহন মানে উদ্ভিদের জাইলেম কলার মাধ্যমে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ পাতায় পরিবাহিত হয়। এই হচ্ছে ঊর্ধ্বমুখী সংবহন। আমরা এই ঊর্ধ্বমুখী সংবহন পড়তে গেলে আমরা পড়ব কি না, রসের উৎস্রোত। একে বলা হয় অ্যাসেন্ট অফ স্যাপ। রস কেন? জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণকে আমরা একসঙ্গে কি বলি না, রস বলি। উদ্ভিদ তো শুধুমাত্র জল শোষণ করে না, বা শুধুমাত্র জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে না। উদ্ভিদ একসঙ্গে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ একসঙ্গে শোষণ করে। এই জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণকে
আমরা কি বলবো না রস বলবো। এই রস জাইলেম বাহিকার মাধ্যমে অভিকর্ষের বিরুদ্ধে শোষণ অঞ্চল থেকে পাতায় পৌঁছায়, এটাকেই আমরা কি বলবো না অ্যাসেন্ট অফ স্যাপ। তাহলে অ্যাসেন্ট অফ স্যাপ কি না যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ অর্থাৎ রস বা স্যাপ জাইলেম বাহিকার মাধ্যমে অভিকর্ষের বিরুদ্ধে শোষণ অঞ্চল থেকে পাতায় পৌঁছায়, তাকে রসের উৎস বা অ্যাসেন্ট অফ স্যাপ বলে। দেখ আমরা আগে বলে এসেছি কি, আগে আমরা বলে এসেছি উদ্ভিদ মূলরোম দ্বারা কি করেছে, জল শোষণ করেছে। সেই জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ জাইলেম বাহিকার মাধ্যমে উপরের দিকে, তার মানে অভিকর্ষের বিরুদ্ধে শোষণ অঞ্চল অর্থাৎ মূলরোম থেকে মাটি থেকে কোথায় পৌঁছবে, পাতায়। এটাকেই আমরা বলবো কি না অ্যাসেন্ট অফ স্যাপ বলবো, এটাকেই আমরা বলবো কি রসের উৎস। এবার উদ্ভিদ এই রস, জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ কিভাবে শোষণ করে তাই নিয়ে কিন্তু বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়ে গেছেন। আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বোস তিনি একটা মতবাদ দিয়েছিলেন, যে মতবাদটাকে বলা হচ্ছে ভাইটালিস্টিক থিওরি, যে মতবাদটাকে বলা হচ্ছে মূলযোচা মতবাদ, অধিপ্রাণ মতবাদ। কিন্তু পরবর্তীকালে এই অধিপ্রাণ মতবাদ বিজ্ঞানী মহলে সমালোচিত হলো, যার জন্য এটা পরবর্তীকালে আর কিন্তু গৃহীত গ্রহণযোগ্য গ্রাহ্য হলো না। পরবর্তীকালে আরো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়ে গেছেন, সবগুলি যে গ্রহণযোগ্য হয়েছে তা নয়। আমরা সেই রকম আমাদের সিলেবাসের মধ্যে দুটো মতবাদ আছে, একটাকে বলা হচ্ছে কি, একটাকে বলা হচ্ছে মূলযোচা মতবাদ। এই মতবাদের প্রবক্তাকে বিজ্ঞানী স্টিফেন হেলস নামক বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম এই মূলযোচা মতবাদ প্রবর্তন করলেন। এই মতবাদ অনুসারে কি না, এই মতবাদ অনুসারে বলা হচ্ছে উদ্ভিদ যখন মূলরোম দ্বারা যখন জল শোষণ করে, আগের ছবিটা আমার দেখবি কটেক্স বলে একটা কথা দেওয়া আছে, সাধারণ কটেক্স আছে তো, দেখবি ভালো করে। তাহলে দেখ মূলরোম দ্বারা যখন জল শোষণ করছে তখন তাকে কটেক্সের ভেতর দিয়ে যেতে হচ্ছে তো, হচ্ছে। তাহলে এই কটেক্সের অভ্যন্তর দিয়ে যাওয়ার সময় এই কটেক্সে এক ধরনের চাপ তৈরি করে। এই চাপটাকে বিজ্ঞানী স্টিফেন হেলস বলছেন কি না মূলজ চাপ। তাহলে জল শোষণের ফলে মূলের কটেক্স, আগের ছবিটা দেখবি আমি এরকম করে একটা হেডিং করেছি সাধারণ কটেক্স, তাহলে সেই সাধারণ কটেক্সের মধ্য দিয়ে জল যাওয়ার সময় তাহলে কটেক্সের কোষগুলোতে কি হবে, রসের স্ফীতি ঘটবে।
রসস্ফীতিজনিত চাপ তৈরি হবে, আমি বলে এসেছি। এই রসস্ফীতিজনিত যে চাপের সৃষ্টি হয় সেই চাপটাকে কি বলা হবে? মূলজ চাপ। কি বললাম মনে থাকবে? উদ্ভিদের জল শোষণের সময়, তাহলে কি বললাম না, উদ্ভিদের জল শোষণের সময় মূলের সাধারণ কটেক্স বা বহিঃস্তরে রসস্ফীতিজনিত যে চাপের সৃষ্টি হয় তাকে মূলজ চাপ বলে। তাহলে কটেক্সে কি হচ্ছে? চাপ তৈরি হচ্ছে, মূলজ চাপ। তাহলে সেই চাপের দরুন জল কি হবে? উপরের দিকে যাবে। সহজ উত্তর, সহজ থিওরিত। একটা চাপ, সেই চাপ কি করবে না জলকে কি করবে না ঊর্ধ্বমুখে কি করবে? পরিবহন করবে। কিন্তু সমস্যাটা আলাদা জায়গা। এই চাপ তাহলে তো সব উদ্ভিদের ক্ষেত্রে এটা তো সার্বজনীন গ্রহণযোগ্য হতো, কিন্তু এই মতবাদে কিছু ত্রুটি আছে, কিছু সমালোচনা আছে। এটা কিন্তু পরবর্তীকালে কিন্তু গ্রহণযোগ্য হয়নি। ত্রুটি কোথায় না, এই যে মূলজ চাপ, এই বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, এই মূলজ চাপ সর্বাধিক উচ্চতা হচ্ছে 30 থেকে 34 ফিট। তার মানে সর্বাধিক যে সমস্ত গাছের উচ্চতা হচ্ছে 30 থেকে 34 ফিট, তাদের ক্ষেত্রে এই চাপ জলটাকে নিয়ে যাবে। কিন্তু তাদের থেকে যারা আরো উঁচু উদ্ভিদ, 30 থেকে 34 ফিট কটা উদ্ভিদ? অনেক বেশি বেশি উদ্ভিদ আছে, অনেক উদ্ভিদ আছে যাদের হাইট কিন্তু 30 থেকে 34 ফিটের অনেক বেশি। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রেও তো জল যাবে পাতায়। তাহলে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই মূলজ চাপ মতবাদ কিন্তু গ্রহণযোগ্য নয়। যদিও বিরুৎ জাতীয় উদ্ভিদ, যদিও গুল্ম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে মূলজ চাপ জল পরিবহনের ক্ষেত্রে, রসের উৎসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিজ্ঞানী স্টিফেন হেলসের মত অনুযায়ী, কিন্তু যাদের উচ্চতা 30 থেকে 34 ফিটের বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই চাপ পরিবহনে সাহায্য করবে না। তাহলে বিরুৎ গুল্মর ক্ষেত্রে একটা পদ্ধতি, বৃক্ষ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে একটা পদ্ধতি, তা হবে না। যার জন্য এই মতবাদটা পরবর্তীকালে গ্রহণযোগ্য হলো না। 2 নম্বর কি না, যারা হচ্ছে কনিফার জাতীয় উদ্ভিদ, যারা হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ, কনিফার বলে একটা ব্যক্তবীজী, কনিফেরোফাইটা বলা হয়, ওই সমস্ত যে উদ্ভিদ, ওদের ক্ষেত্রে কিন্তু মূলজ চাপ সৃষ্টি হয় না। তাহলে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে, গুপ্তবীজীর ক্ষেত্রে মূলজ চাপ জল পরিবহন করবে, ব্যক্তবীজীর ক্ষেত্রে অন্য কোনো পদ্ধতি জল পরিবহন করবে, তা কিন্তু হয় না। এই সমস্ত কারণের জন্য পরবর্তীকালে কিন্তু এই মতবাদটা কিন্তু গৃহীত হয়নি, গ্রহণযোগ্য হয়নি, এটা কিন্তু বাতিল হয়েছে। দুটো ক্রিটিসিজম আমি বললাম, কিন্তু দুটো অসুবিধা বললাম। এই চাপ 30 থেকে 34 ফিট উচ্চতা পর্যন্ত জল পরিবহন করতে পারে, তার বেশি করতে পারে না, যার জন্য এই মতবাদ গ্রহণযোগ্য হলো না। 2 নম্বর হচ্ছে কনিফার জাতীয় উদ্ভিদ, কনিফার জাতীয় ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই রকম চাপ জল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসের অধিপ্রাণ মতবাদ রিজেক্টেড, বাতিল। বিজ্ঞানী স্টিফেন হেলসের মূলজ চাপ মতবাদ কিন্তু বাতিল। আমরা আধুনিক একটা মতবাদ করব, যে মতবাদ মোটামুটি ভাবে বিজ্ঞানী মহলে কি হয়েছে, গৃহীত হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, যেটাকে বলা হয় সমসংযোগ অসমসংযোগ টান মতবাদ, বাষ্পমোচন টান মতবাদ, অনেকে অনেক নামে ডাকেন, যার প্রবক্তা হচ্ছেন ডিকসন এবং জলি। আমরা এই মতবাদটা পরের দিন পড়ব, এবং এটা হচ্ছে কিন্তু সর্বজন গ্রাহ্য মতবাদ। তাহলে পরের দিন আমরা অ্যাসেন্ড অফ স্যাপের বা রসের উৎসতে আধুনিক মতবাদ পড়ব, বাষ্পমোচন টান বা
সমসংযোগ অসমসংযোগ তার মতবাদ, যার প্রবক্তা আছেন বিজ্ঞানী ডিকসন এবং জনি।